এই সেই বিখ্যাত বাবা আদম মসজিদ। এই ব্রিজটি আনুমানিক প্রায় 500-600 বছর আগের পুরাতন। আমাদের রিজার্ভ সিএনজি ভাই, আমরা 4 জন বন্ধু বান্ধব, মামা আসছে সাথে, টেনশন নাই, ফ্রেন্ড রবিন, ফজলুর রহমান। আমরা এখন আছি কদমতলীতে। ওয়েলকাম টু এমপি। আমরা এখন পঞ্চে থেকে মোল্লাবাজার যাবো। এটা আমরা এসে বললাম ইস্টার্ন বাজারে। মাটির রাস্তা দিয়ে আমরা খেয়ে চলেছি। অনেক সিএনজি দেখতে পাচ্ছি, সিএনজির হাট মনে হয়। আমরা এখন এসে বললাম মোল্লাবাজারে। দূরে একটা সেতু দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে এটা অসমাপ্ত রয়েছে। একটা নদী, বুড়িগঙ্গা শাখা নদী, দূরে ইটভাটা, ছোট ফেরি, দেশীয় নির্মিত ফেরি। আমাদের ফেরিটি ছেড়ে দিল। বিশাল ইটভাটা গাইস। অসংখ্য ইট তৈরি হচ্ছে। আমরা মোল্লাবাজার থেকে রওনা দিলাম, পেটকা বাজার যাবো। এসে বললাম পেটকা চৌরাস্তায়। আমরা পেটকা বাজার চৌরাস্তা থেকে অটো নিলাম, মুন্সিগঞ্জে উঠতেছে। আমরা এখন আসলাম মুন্সিগঞ্জ পৌরসভায়, কাছারি মোড়ে। মুন্সিগঞ্জে মিষ্টি স্বাদটা মোটামুটি ভালোই ছিল। ওভালদিন ছিল, ভিতরে পেস্তা বাদাম, কাজু বাদাম ছিল। হ্যালো গাইস, অবশ্যই আমরা এসে বললাম মুন্সিগঞ্জের ইদ্দাকপুরে কেল্লাতে। কেল্লার পাশেই একটা বড় দিঘি। ওয়েস্ট মুখ এবং কেল্লার দেওয়াল বা প্রাচীর। আমরা ইদ্দাকপুর কেল্লা এক্সপ্লোর করব। জার্নিটি শুরু করা যাক। একটা শান্ত নিবিড় পরিবেশ। এখানে এসে অ্যাকচুয়ালি মনটা ভালো হয়ে গেছে। বাংলার ইদ্দাকপুর কেল্লা একটা ইতিহাসের পাতায় অনন্য নিদর্শন। এখানে ইদ্দাকপুর যুগের একটা হিস্ট্রি দেওয়া আছে। ঢাকা থেকে 24 কিলোমিটার দক্ষিণে, দক্ষিণ পূর্বে মুন্সিগঞ্জ সদর জেলা ইদ্দাকপুর অবস্থিত। কেল্লা এটা একটা বৃত্তাকার বেষ্টনী, যে চতুষ্কোণ দেখতে পাচ্ছেন। এখান দিয়ে সাধারণত শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য কামানের গোল বা বন্দুক তাক করে রাখতো, শহরটাকে রক্ষা করার জন্য। সেই আমলের 400 বছর আগের ইট পক্ত এখনো আছে। 1600 সালের দিকে বাংলার সুবেদার ইসলাম খান, আরেকজনের নাম পাওয়া যায় ইতিহাসে, মীর জুমলা, এনাদের তত্ত্বাবধানেই এই ইদ্দাকপুর কেল্লা নির্মিত হয়েছিল। 3টা কেল্লা তারা নির্মাণ করেছিলেন। 2টা হলো নারায়ণগঞ্জে, একটা মুন্সিগঞ্জে। এই মুন্সিগঞ্জের ইদ্দাকপুর কেল্লা ঢাকাকে, তৎকালীন জাহাঙ্গীরনগর শহরকে, মানে বর্তমান ঢাকা শহরকে রক্ষা করার জন্য এই ইদ্দাকপুর কেল্লা নির্মিত হয়েছিল। কারণ তখন রাখাইন প্রদেশের যে মগ বাহিনী, মগ জলদস্যু, ওলন্দাজ এবং পর্তুগিজদের আক্রমণ থেকে রক্ষা করে এই কেল্লা নির্মাণ করা হয়েছিল। তারা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে, মেঘনা নদী দিয়ে এই ইদ্দাকপুরে মুন্সিগঞ্জে আক্রমণ করে এখান থেকে মালামাল লুট করে নিয়ে যেত। এতে বোঝা যায় তখন বাংলাদেশ ছিল সম্পদে ভরপুর, যার কারণে
জলদস্যুরা এখানে এসে লুট করে নিয়ে যেত এখান থেকে সম্পদ। 400 বছর আগের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি গাইস। এখানে আসলে ইতিহাসকে ছুঁয়ে দেখতে পারবেন, জানতে পারবেন বাংলা ইতিহাস, ভালো লাগবে। প্রতিদিন শত শত পর্যটক এখানে বেড়াতে আসেন ইদ্দাকপুর কেল্লায়। আজকে আমরা আসলাম, আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই উপলক্ষে ইদ্দাকপুর কেল্লায় কর্তৃপক্ষ কোনো টিকিটের ব্যবস্থা করা নেই, সম্পূর্ণ ফ্রিভাবে আমরা এখানে ঘুরতে আসলাম। আর অন্য দিনে সাধারণত 20 টাকা জনপ্রতি টিকিট করে এখানে ঢুকতে হয়। এটা একটা গোপন রাস্তা, এই রাস্তা দিয়ে এখান দিয়ে সাধারণত সৈনিকরা তাদের গোপন পথে অন্য রাস্তা চলে যেত, সাধারণত নদী পথ দিয়েই তারা যাতায়াত করতো। এই সেই গোপন পথ। অনেকে এখানে আসে করে, খুব ভালো লাগে। পিঙ্ক কালার, এটা বন্ধ। এখন আমরা বের হয়ে গেলাম ইদ্দাকপুর কেল্লা থেকে, আর একটা স্পটে যাব। হ্যালো গাইস, আমরা এখন এসে পড়লাম কাজী কসবা গ্রামে। এখন আমরা বাবা আদম রহমতুল্লাহ আলাইহির মসজিদ এক্সপ্লোর করব। এই সেই বিখ্যাত বাবা আদম মসজিদ। 1483 খ্রিস্টাব্দে মালিক কাফুর শাহ ইনি এই অঞ্চলের শাসক ছিলেন, তার আমলে এই মসজিদটি নির্মিত হয়। তিনি মসজিদের দেওয়াল দেখতে পাচ্ছেন, এটি লাল পোড়া মাটির তৈরি ইট দিয়ে নির্মিত করা হয়েছে। প্রায় 450 বছর আগের এই মসজিদ নির্মিত হয়েছিল কাপুর শাহ কর্তৃক। 6টি গম্বুজ আছে এই মসজিদটির। জামাতে শহীদ নামাজ পড়ানো হয় মসজিদে, আপনারা এখানে আসতেই পারেন। একটি অতি প্রাচীন মসজিদ, যতগুলো মসজিদ আছে তার মধ্যে অন্যতম প্রাচীন মসজিদ বাবা আদম মসজিদ। পুরা লাল মাটির কারুকার্য দেখা যাচ্ছে। এখন আমরা চলে আসলাম মিরকাদিমে। গ্রামের ভিতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখন এসে পড়লাম মিরকাদিমের পানাম ব্রিজ। এটা লোকাল জনশ্রুতি আছে, এটা বলে গায়েবী ব্রিজ। সত্য মিথ্যা জানি না, ব্রিজ কখনো গায়েবী হয় কিনা আমার জানা নাই। এটা বাস্তবে তো সম্ভব না। যারা এটার মূলত একটা ব্রিজ, পানাম ব্রিজ। এই পানাম ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে একটা নদী, বুড়িগঙ্গা শাখা নদী। বাড়ির থেকে ঘাটলা দেখা যাচ্ছে নদীতে নামার জন্য। কি ব্রিজ? পোরকাটা ব্রিজ, লোকালি বলে এটা পোরকাটা ব্রিজ, জানি না। 500-600 বছর আগের ব্রিজ, চুন পাথরের সুরকির ব্রিজ। পানাম সেতুর নিচে মাঝখান দিয়ে চলাচলের জন্য রাস্তা রেখেছে বা গেটের মতো করে রেখেছে। এটি পানাম সেতুর একটা বৈশিষ্ট্য। এই ব্রিজটি আনুমানিক প্রায় 500-600 বছর আগের পুরাতন। সুন্দর। এখান দিয়ে লঞ্চ, ছোট ছোট স্টিমার বা ছোট ছোট লঞ্চ, নৌকা যাতায়াত করতো। এই যে নদী দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে এখানে একটা লাইক কমেন্টস করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এমডি ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেতুর নির্দেশ বয়ে চলেছে বুড়িগঙ্গা শাখা নদী। হ্যালো গাইস, আমরা এখন চলে আসলাম অতীশ দীপঙ্কর জ্ঞান পিপাসু বৌদ্ধ ধর্মের অন্যতম ধর্মগুরু তার জন্মভিটায়। 982 খ্রিস্টাব্দে তিনি বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। টেম্পল দেখতে পাচ্ছি, গোল্ডেন টেম্পল। এখানে তার জীবন বৃত্তান্ত। তার পিতা ছিলেন বিক্রমপুরের ছোট নগরী রাজ্য শ্রী কল্যাণ শ্রী, মাতা ছিলেন শ্রীমতী প্রভাবতী। অতীশ দীপঙ্করের জন্মভিটা। তার কিছু বাণী: যে ব্যক্তি সত্যের তদারক করে না সে সব কিছুতে ব্যর্থ হবে, কাজেই তার যোগকে চালিত করতে দাও সত্যের দিকে।
মা বাবা একমাত্র পুত্রকে পাহারা দেয়, এক চক্ষু বিশিষ্ট লোক যেভাবে তার ভালো চোখটা পাহারা দেয়, ভ্রমণে বের হওয়া লোকেরা যেভাবে তাদের পথ প্রদর্শককে আলোচনা রাখে, ঔষধি গাছের ফলের মতো চিন্তাকে পাহারা দেয় যত্নের সঙ্গে। স্বাস্থ্যগত বলে চিন্তাই হলো বধির বা প্রজ্ঞার শিকড় বাণী দেখলাম। 1039 খ্রিস্টাব্দে নেপালের সীমান্ত হয়ে তিব্বতে পৌঁছান। প্রায় 13 বছর তিব্বতে অবস্থান করে বিভিন্ন ধর্মীয় কাজ, বিবিধ গ্রন্থ রচনা ও সম্পাদনা করেন এবং কদম্পা নামে বৌদ্ধ চর্চার জন্য একটি ধারা প্রবর্তন করেন। পরিশেষে নেথাং বৌদ্ধবিহারে 1054 খ্রিস্টাব্দে মহাপয়ান করেন, মানে মৃত্যু হলো, তিনি মারা যান। ধ্যানরত অবস্থায় তীর্থঙ্করের অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স দেখতে পাচ্ছি। এটা একটা বটিচারা, তার স্মরণে 2015 সালে এই গাছটি রোপণ করা হয়। আমরা যারা বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘোরাফেরা ঘুরি তাদের জন্য একটি ভালো খুবই দর্শনীয় স্থান দেখার মতন, সেটা হলো মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বজ্রযোগিনী ইউনিয়নের আপনার সেটা হলো অতীশ দীপঙ্করের ক্ষুদে পণ্ডিতের বাড়ি, যেটা আপনি স্বচক্ষে না দেখলে আমি যেভাবে বলে ডাকলো বিশ্বাস হবে না। আপনি সরাসরি চলে আসুন, তাহলে দেখবেন কী অবস্থা, কী সুন্দর। সবাইকে অনেক সুন্দর। থ্যাংক ইউ। আমরা এখন এসে বললাম রঘুনাথপুর গ্রামে বৌদ্ধ বিহার, বিক্রমপুর বৌদ্ধ বিহার প্রত্য স্থান জাদুঘর। এটা আমরা এখন ভিজিট করব। ইটের রাস্তা মুক্ত প্রত্য স্থান জাদুঘর, টিকিট লাগে না, 3টা থেকে বিকাল 6টা পর্যন্ত, কিন্তু আমরা একটু আগে আসলাম, খোলা। জ্ঞানপিপাসু অতীশ দীপঙ্কর তার জীবনাদর্শের সাথে এই বৌদ্ধ বিহারের সাথে একটা সম্পর্ক আছে। ওনার সময়ে থাইল্যান্ড, তিব্বত থেকে 8,000 শিক্ষার্থী এবং অধ্যাপকরা এখানে আসতেন অধ্যাপনা করার জন্য। ট্রেনিটি ছিল সেই সময়কার ইটগুলো। বৌদ্ধ ভিক্ষু কক্ষ ছিল। মণ্ডপ, পঞ্চস্তূপ, জায়গাটা নিরিবিলি, খুব ভালো লাগলো। আসলে বিক্রমপুরে এর ইতিহাস সমৃদ্ধ। বাংলার ইতিহাসের সাথে বিক্রমপুরের ইতিহাস অনেক প্রাচীন, প্রায় 1000 বছরের ইতিহাস আমরা পাই। আপনারা যদি আসেন এই বৌদ্ধ বিহার পরিদর্শন করতে পারেন। এটা পুরো একটি ইতিহাস, কি সুন্দর 1000 বছরের ইতিহাস। ইটগুলো দেখছেন, তখন তারা আকৃতিগুলো বিভিন্নভাবে আকৃতিগুলো দিত, পোড়ামাটির ইটগুলো। ভাই এখানকার স্থানীয় বাসিন্দা, উনি বলছে যে এখানকার মাটি খুদলেই এই ধরনের ইট পাওয়া যাবে, তাই কি? হ্যাঁ, জি জি জি। আমাদের রামপাল ইউনিয়নের বাসিন্দার আমরা, রঘুরামপুরে মাটি খুদলে এরকম ইট আছে। ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে আরেক ইতিহাস জানতে পারলাম, তা ইতিহাসই বলে দেবে। আজ আমরা বাংলার ইতিহাস সমৃদ্ধ মুন্সিগঞ্জ জেলার অনেক জায়গা ঘুরে দেখলাম। এর মধ্যে ইদ্দাকপুর কেল্লা, বাবা আদম মসজিদ, তারপরে বৌদ্ধ বিহার, প্রত্নতাত্ত্বিক, পাশাপাশি অতীশ দীপঙ্করের জন্মভিটা দেখলাম।
পাশাপাশি আমরা এখন আছি মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটে। এখানে ভিডিওটা আজকে শেষ করলাম। ভিডিওটা কোন অংশ আপনাদের ভালো লেগেছে তা কমেন্টস করে জানাবেন। আমাদের বন্ধু বজলুর রহমান, রবিন, পারভেজ, আমাদের মামা, আমরা সবাই উপস্থিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আনটিল দেন, বাই বাই।